আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। ভারতের সাথে বাংলাদেশের বহুল আলোচিত বন্দি বিনিময় চুক্তি সই হচ্ছে ২৯শে জানুয়ারি, জানালেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। রাখাইন রাজ্যে দাঙ্গার ৭ মাস পরও মিয়ানমার থেকে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা, সতর্ক বিজিবি, আতঙ্কে সীমান্তবাসী। সংসদে নয়, রাজপথেই ঠিক হবে নির্বাচন পদ্ধতি, মন্তব্য বিএনপি নেতাদের। সংসদ থেকে পদত্যাগের হুমকির সমালোচনা আওয়ামী লীগের। ইডেন ছাত্রীর উপর অ্যাসিড নিক্ষেপের মামলায় মনির ৯ দিনের রিমান্ডে, মানিকগঞ্জে বাসে ধর্ষণের ঘটনায় আটক ২ জেল হাজতে। এবং রাষ্ট্রীয় ও সমাজ জীবনে মহানবীর আদর্শ বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে দক্ষিণ এশিয়ায় বুদ্ধের প্রতিকৃতি ও বৌদ্ধ উপাসনালয়ের উপর আলোকচিত্র প্রদর্শনীর খবর। এবারে বিস্তারিত। ভারতের সাথে বাংলাদেশের বহুল আলোচিত বন্দি বিনিময় চুক্তি সই হতে যাচ্ছে আগামী ২৯শে জানুয়ারি। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের ৩ দিনের ঢাকা সফরে এই চুক্তি সই হবে। ঢাকা ও চাঁদপুরে আলাদা দুটি অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ড দীপুমণি। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভারত অথবা বাংলাদেশে পালিয়ে থাকা দুদেশের অপরাধীদের দেশে ফিরিয়ে নেওয়া নিয়ে জটিলতা অনেক দিনের। আগে অনানুষ্ঠানিকভাবে এসব অপরাধীদের বিনিময় করা হলেও গত ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীরের দিল্লি সফরে দুদেশের মধ্যে বন্দি বিনিময় নিয়ে চুক্তির বিষয়টি আলোচনা হয়। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রশ্নে তখন দুপক্ষই ইতিবাচক সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার ৩ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীও আসছেন, তারপর ভারতের পররাষ্ট্রমন্ত্রীও আসবেন এবং যে বন্দি বিনিময় চুক্তির কথা বলছেন সেই বন্দি বিনিময় চুক্তি আমরা আশা করছি সেটিও স্বাক্ষরিত হবে। আমাদের এখানে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ২৯ তারিখ আমরা এই চুক্তিটি সম্পন্ন করব। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এরই মধ্যে ভারতের পাঠানো খসড়া চুক্তিতে বাংলাদেশ যেসব সংশোধনী পাঠিয়েছিল সেসব প্রস্তাব মেনেই বন্দি প্রত্যাবর্তন চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেদেশের সরকার। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এদিকে ৭১-এ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া পলাতক আসামি বাচ্চু রাজাকারের অবস্থান নিশ্চিত করে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি। তার অবস্থান সুনিশ্চিত করে তাকে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এবং অন্যান্য যে প্রক্রিয়া প্রয়োজন হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে তাকে আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব দেশে ফিরিয়ে আনবার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকলে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ভারতের গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, সুশীল কুমার সিন্ধের ঢাকা সফরে বন্দি বিনিময় চুক্তির পাশাপাশি দুদেশের মধ্যে ভিসা আইন শিথিল করা নিয়েও একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আলোচনায় থাকবে যৌথ উদ্যোগে সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাখাইন রাজ্যে দাঙ্গার ৭ মাস পরও মিয়ানমার থেকে রোহিঙ্গাদের দলে দলে আসা বাংলাদেশে বন্ধ হয়নি। ৮ মাসে ফেরত পাঠানো হয়েছে ৪,০০০-এরও বেশি রোহিঙ্গাকে। নাফ নদী এবং সাগরপথে আসা এসব শরণার্থী এখনও বড় সংকট কক্সবাজার সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে। রোহিঙ্গা নিয়েই দিনরাত ব্যতিব্যস্ত তারা। আতঙ্কিত সীমান্তবাসীও। তাই মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সাথে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। বিস্তারিত কেরামতুল্লাহ বিপ্লবীর রিপোর্টে। গেল বছর ৮ই জুন ভয়াবহ দাঙ্গার পর থেকেই রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশ মুখে আসছেন মিয়ানমারের মুসলমান বা রোহিঙ্গারা। শুরুর দিকে টেকনাফ উপকূলে মিয়ানমারের সীমান্ত দিয়ে আসা এমন শরণার্থীর সংখ্যা প্রতিদিন ছিল শত শত। তবে সীমান্তের এপারে বাংলাদেশিরা ঢুকতে দিতে চায়নি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের।
তাই সীমান্ত গ্রামগুলোতে প্রতিরোধও গড়েছিলেন তারা। এলাকার জনগণ এই নতুন করে রোহিঙ্গা আসাটা কোনোভাবে মেনে নিচ্ছে। খুব করুণ অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আপনার যেদিকে নিয়ে আমরা তাদেরকে ওই পানি দিছি, কিছু শুকনো খাবার দিছি। বিজিবি টেকনাফ ও কক্সবাজার ব্যাটালিয়নের হিসেবে গত ১৩ মাসে ওই সীমান্তে মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গা পুশব্যাক করা হয়েছে ৫,০০০-এরও বেশি, যার ৮০ ভাগই অনুপ্রবেশের চেষ্টা করেছে সহিংসতার পর। ৭৮-এর পর থেকে এটা এই বিচ্ছিন্ন ঘটনার আগ পর্যন্ত প্রতি মাসেই কিন্তু একটা অনুপ্রবেশের প্রবণতা আছে এবং আমরা প্রতি মাসেই ১০০, ১৫০, ২০০ করে কিন্তু আমরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দান করি এবং তাদের নিজ দেশে ফেরত পাঠাই। টেকনাফে কড়াকড়ি পাহারায় কক্সবাজারের অন্য সীমান্তগুলো দিয়েই এখন অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। ৪ মাসে বিজিবি ১৭ ব্যাটালিয়ন আটক করে ফেরত পাঠায় ১,৮৯১ জনকে। এই সিচুয়েশনে সীমান্তবাসীরা বেশ আতঙ্কে ছিলেন এবং এই আতঙ্কটা যেন না হয় এটা আমরা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে জেনে সীমান্তবাসীকে জানানো এবং সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ যেন না হয় এজন্য আমাদের প্রতিপক্ষের কাছে প্রয়োজনীয় সহযোগিতা আমরা চাই। প্রায় ১৫০ কিলোমিটার সীমান্তের এই সংকট নিরসনে এবার মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদে নয়, রাজপথেই নির্ধারিত হবে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এজন্য আগামী রোববার শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে বিএনপির যোগদানও অনিশ্চিত। অবশ্য সংসদ থেকে তারা পদত্যাগ করবেন কিনা এ নিয়ে দলটির নেতাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে বিএনপির সংসদ থেকে পদত্যাগের হুমকিকে রাজনৈতিক কৌতুক হিসেবে দেখছে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন আলমগীর শপথ। আগামী নির্বাচন নিয়ে চলতি রাজনৈতিক সংকটের সমাধান সংসদে হোক, সরকার এটা চায় না বলে মনে করে বিএনপি নেতারা। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি নাকচ করার পাশাপাশি সরকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মামলা দিয়ে নাজেহাল করছে। উচ্চ আদালত থেকে জামিনের পরও শোন অ্যারেস্টের নামে কারাগারে আটকে রেখেছে বিএনপি মহাসচিবকে। সরকারের এ ধরনের মনোভাব তাদেরকে সংসদের বাইরে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছিলাম যে সংসদে ফিরে যাব, কিন্তু আমাদের মহাসচিবের এই বিষয়টা দেখে নেতৃবৃন্দের মধ্যে, কর্মীদের মধ্যে এবং সংসদ সদস্যদের মধ্যে একটা দারুণ বলবো তিক্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খুব সম্ভবত এই অধিবেশনের এই ২৭ তারিখে আমরা সংসদে ফিরে যাচ্ছি না। আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি অতীতের মতো আমরা আদায় করব। সেই কারণে আমরা জেলেও যেতে পারি, আমরা গুমও হতে পারি, আমরা নিপীড়িত হতে পারি, নির্যাতিত হতে পারি, কিন্তু দেশের স্বার্থে আমরা সবকিছু বরণ করব। তবে দাবি আদায় না হলে বিএনপি সংসদ থেকে পদত্যাগের দিকে যাবে কিনা এ নিয়ে দলটির নেতাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। বেগম খালেদা জিয়ার এমপিরা বেতন ভাতার জন্য পলিটিক্স করে না, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে, দেশের কল্যাণে রাজনীতি করে। সেই বিষয়ে এজন্য আমি বলেছি প্রয়োজন বোধে আমাদের দল চিন্তা করবে পার্লামেন্ট থেকে পদত্যাগের বিষয়ে। না, এখনো এটা পদত্যাগ করার সময় এখনো আসেনি। সংসদ থেকে পদত্যাগ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে অবশ্য আমলে নিচ্ছে না সরকার। সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছেন বা হুমকি দিয়েছেন, এটা আমার কাছে খুবই কৌতুককর বলে মনে হয়েছে। আমার বিশ্বাস যে ওনারা হয়তো পদত্যাগ করবেন, তবে হয়তো এই সংসদের সময় শেষ হওয়ার পরেই পদত্যাগ করবেন। রাজধানীর ঢাকেশ্বরী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে হানিফ বলেন, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। ইডেন কলেজ ছাত্রীর উপর অ্যাসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার মনির উদ্দিনকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বিকেলে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম অমিত কুমার দে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গোয়েন্দাদের কাছে ঘটনার দায় স্বীকার করেন মনির। এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ছাত্রীর পরিবার। আরও জানাচ্ছেন শেখর দীপু। ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মনির উদ্দিন। বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় আনসার বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অ্যাসিড নিক্ষেপের ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে মনির।
সে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে বিয়েতে রাজি না হয় সে আসলে অ্যাসিড নিক্ষেপ করে তাকে দগ্ধ করে এবং বিভৎস করে দিতে চেয়েছে। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। মামলার সহআসামি এখনো পলাতক আছে। ঘটনায় ব্যবহৃত যে ছোড়াটা এটা উদ্ধার করা হয় না, এগুলো উদ্ধারের লক্ষ্যে রিমান্ডের আবেদনটা মূলত করা হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 9 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ছাত্রী। ভবিষ্যতে মিনিমাম 5 থেকে 6টা অপারেশন আরো লাগবে, তবে তার অবস্থা কিন্তু এখনো আশঙ্কা মুক্ত বলা যায় না। এখনো সে ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। নাকি যতদিন পর্যন্ত আমরা সমস্ত চামড়াগুনা ফেলে দিয়ে নতুন চামড়া না লাগাবো ততদিন পর্যন্ত সে আশঙ্কামুক্ত থাকবে না। এ ঘটনায় জড়িত মনিরের সহযোগী অপর আসামি মাসুমকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তার পরিবার। অবস্থা খুব খারাপ, এখন কালকে শুনলাম ধরা পড়ছে, এখন আমরা হের ফাঁসি চাই, আর কোনো কিছু চাই না। উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে বিদেশ পাঠাতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে বলে জানান তার ভাই মহিউদ্দিন। এদিকে গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর পরিবার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। মানিকগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মী ধর্ষণের অভিযোগে আটক 2 আসামি বাস চালক দীপু মিয়া এবং তার সহযোগী আবুল কাশেমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ তাদের 5 দিনের রিমান্ড চায়। তবে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম। গতকাল ঢাকা আরিচা মহাসড়কে বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দিয়ে কৌশলে ওই গার্মেন্টস কর্মীকে আটকে রেখে ধর্ষণ করেন বাসের চালক এবং হেলপার। পুলিশের কাছে প্রাথমিক জবানবন্দিতেও তারা নিজেদের দোষ স্বীকার করেন। এদিকে ধর্ষণের অভিযোগে আটক 2 জনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সমিতির নেত্রীরা এই দাবিতে সমাবেশ করেন। অন্য আইনজীবীরাও এ সময় তাদের দাবির প্রতি একাত্মতা জানান। পক্ষ থেকে সেই মহিলাকে তার দুলাভাইকে দেওয়ার জন্য পিটিশন দিতে বলছে এবং আদেশ দিবে। আর আসামি পক্ষের রিমান্ডের কোনো আবেদন নাই, আমরা জানতে পারছি। বলছে যে 164 পড়াতে আর রিমান্ডের কোনো প্রয়োজন নাই, তারা স্বীকারোক্তিমূলক জবাব দিয়েছে। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণে বিএনপির ঘোষণাকে উস্কানিমূলক এবং রাজনৈতিক দ্রুভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার মতে সম্প্রতি শিক্ষকদের ভাতা বাড়ানোর উপরও কিছু সংগঠন দিয়ে এসব দাবি তোলা শিক্ষা মন্ত্রণালয়ের সাফল্য আড়াল করার ষড়যন্ত্র। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। রিপোর্ট করছেন এস.এম. মহিউদ্দিন। চাকুরি জাতীয়করণের দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচির মতো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শিক্ষক নেতারা বলছেন জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণেই এই দাবি তারা তুলেছেন। সকালে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপির পক্ষ থেকে ক্ষমতায় গেলে এই দাবি মানার আশ্বাস দেওয়া হয়। রাজনৈতিক কারণে নয়, সম্পূর্ণ অর্থনৈতিক কারণে, প্রয়োজনের কারণে এবং তাদের সম্মানজনকভাবে বেঁচে থাকার প্রয়োজনে তাদের দাবি মেনে নেওয়া হোক। ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে আপনাদের দাবি অর্থাৎ আপনাদের চাকরি ইনশাল্লাহ জাতীয়করণ করবে বলে ঘোষণা দিয়েছেন। সরকারের হিসেবে কয়েকদিন আগেই 28 বছর পর বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে। সব বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের মোট বাজেটের চেয়েও বেশি অর্থ দরকার হবে। তাই দলীয় পরিচয়ের সংগঠন দিয়ে আন্দোলনের নামে অযথা উস্কানি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই দাবিটা নিয়ে আসছেন, যেটা অসম্ভব, অবাস্তব, এবং তারা ক্ষমতায় ছিলেন কেন করলেন না। যদি এই দাবি পূরণ আজকে করতে হয় তাহলে পরে আমাদের মোট বাজেটের চেয়ে অনেক বেশি টাকা এখনই শুরুতেই লাগবে। তাহলে তো আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলেও এটা চালু করা সম্ভব না। তাই এটা অবাস্তব দাবি। এর আগে মন্ত্রী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এস.এম. মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বশান্তির অগ্রদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ এবং জীবন দর্শন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও উফাত দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বের হয় আনন্দ শোভাযাত্রা। রাহাত মিনহাজের রিপোর্টে বিস্তারিত। আরব ভূখণ্ডে যখন আইয়ামে জাহেলিয়ার অন্ধকার, মানবতা যখন ভুলণ্ঠিত, ঠিক সে সময় 570 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী আলো করে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিবাদ সংঘাত আর কুসংস্কারে আচ্ছন্ন সেই যুগে তিনি বাল্যকালেই সত্যবাদিতার অনন্য নজির স্থাপন করেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর বিশ্ববাসীকে আহ্বান জানান আল্লাহর একাত্মবাদের। গোরামি আর দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করতে সাহাবীদের সাথে নিয়ে প্রচার করেন আল কুরআনের ঐশী বাণী। 63 বছরের জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম শেষে এদিনই তিনি ইহলোক ত্যাগ করেন। ইসলামের শ্রেষ্ঠ নবীর জন্ম ও মৃত্যুর এই দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও মিলাদ মাহফিল, কুরআন খানি সহ নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। এসব অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদরা বলেন, উম্মতের কাণ্ডারি মুহাম্মদ মানবজাতিকে পরিপূর্ণ জীবন বিধান উপহার দিয়ে গেছেন। ইসলাম মানে নূর, ইসলাম মানে রহমত, ইসলাম মানে সত্য। আমরা চাই কুরআন সুন্নাহর আলোকে আলোকিত করে এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে। শুধু তাই নয়, মহানবী তার জীবদ্দশায় আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেছেন। ইসলাম বিরোধীদের শত নির্যাতন ও অপমান সহ্য করে ছড়িয়ে দিয়েছেন সুন্দর সমাজ গঠনের সুমহান বাণী। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। 12ই রবিউল আউয়াল উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বের করা হয় জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলামের শেষ নবী ছিলেন না, ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। আর তাই ইসলামী চিন্তাবিদরা মনে করেন ঈদে মিলাদুন্নবীতে বিভিন্ন অনুষ্ঠান পালনের পাশাপাশি মহানবীর জীবন আদর্শ অনুসরণের প্রতি সবার মনোযোগী হওয়া জরুরি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বঙ্গভবনে আয়োজন করা হয় এক মিলাদ মাহফিলের। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা এতে অংশ নেন। মিলাদ মাহফিলে দুরূদ শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।